সো হে ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা করব ক্লাস 5-এর ঐকিক নিয়মের অঙ্ক। আজকে আমরা শিখব ঐকিক নিয়মের একদম বেসিক পার্ট থেকে। তো ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 198 পৃষ্ঠায় রয়েছে ঐকিক নিয়মের প্রথম অঙ্কগুলো। তো চলো আমরা শুরু করে ফেলি একের দাগের অঙ্ক থেকে। তাহলে দেখো একের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত। কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর একটা দেখো বক্স রয়েছে, তারপরে রয়েছে দেখো সম্পর্কে আছে। তাহলে দেখো তোমরা বইয়ের আমি যে জায়গাটা আন্ডারলাইন করতে বলছি সে জায়গাটা করবে 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম কত টাকা, 450 টাকা। তাহলে দেখো আমি কীভাবে সাজিয়ে লিখছি। তো দেখো একের দাগের অঙ্কতে প্রথম লাইনেই দেখো কি বলে দিয়েছে যে 3 কিগ্রা ওজনের মাছের দাম কত টাকা। 3 কিগ্রা ওজনের মাছের দাম হলো 450 টাকা, যে জায়গাটা দেখবে আমি বইয়ে আন্ডারলাইন করতে বলেছিলাম। তারপরে দেখো কি বলে দিয়েছে যে 6 কিগ্রা ওজনের মাছের দাম কত। তাহলে আমরা মাছের ওজনের নিচে কত লিখব, 6 কিগ্রা। ওজনের মাছের দাম কত সেটা আমরা কিন্তু জানি না, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করে করব, মাছের ওজন ও মাছের দামের মধ্যে আমরা সম্পর্ক লিখব। তাহলে আমরা এরকমভাবে লিখব, মাছের ওজন ও মাছের দামের মধ্যে সম্পর্ক তাহলে দেখো আমরা এরকমভাবে লিখব, মাছের কি লিখলাম, মাছের ওজন ও মাছের দামের মধ্যে সম্পর্ক কি হবে। দেখো মাছের যত বেশি ওজনের মাছ আমরা কিনবো তত মাছের দাম কিন্তু বেশি হবে। বুঝতে পারলে কি বললাম, যত বেশি মাছ কিনবো মাছের দাম বেশি হবে, যত কম মাছ কিনবো তত কিন্তু মাছের দাম কি হবে আমাদের কম হবে। তাহলে যদি এইটা বাড়লে মাছের ওজন বাড়লে মাছের দাম বেড়ে যায়, আর মাছের ওজন কমলে যদি মাছের দামও কমে যায়, তাহলে আমরা কি বলবো, এদের মধ্যে সম্পর্কটা সরল রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, সম্পর্ক হবে সরল। এইবারে দেখো আমরা কীরকমভাবে সাজিয়ে অঙ্কটাকে করব। তাহলে 3 কিগ্রা মাছের দাম কত টাকা, এই দেখো 3 কিগ্রা মাছের দাম 450 টাকা। তাহলে আমরা এরকমভাবে লিখব, 3 কিগ্রা মাছের দাম আমরা এরকমভাবে করব। দেখো 3 কিগ্রা মাছের দাম, তাহলে দেখো 3 কিগ্রা মাছের দাম কত টাকা, 450 টাকা, তাই না। 3 কিগ্রা মাছের দাম 450 টাকা। এবারে আমরা সবসময় 3-এর নিচে এরকমভাবে 1 লিখবো, 1 কিগ্রা মাছের দাম। তাহলে এবারে কি করব, দেখো ওপরে দেখো এখানে কত রয়েছে 450, সেটাকে আমরা এখানে লিখব। আর এই প্রথমে দেখো কত ছিল 3, এই 3টাকে আমরা কি লিখবো, নিচে লিখবো, ঠিক আছে। এরপরে দেখো আমাদের জানতে চেয়েছে কি 6 কিগ্রা ওজনের মাছের দাম কত, যেটা আমরা জানি না। তাহলে আমরা এরকমভাবে লিখবো, 6 কিগ্রা মাছের দাম। তাহলে এইটা যা আছে আগে দেখে দেখে টুকে ফেলি, 450/3 যেমন আছে গুণ চিহ্ন দেবো। এবারে দেখো প্রথমে কত রয়েছে 6, তাহলে আমরা এখানে কত লিখবো 6, ঠিক আছে। এবারে আমরা কি করব, কাটাকুটি করব। তাহলে দেখো কেমন হবে, 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1, 3 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 3 দুগুণে 6, বুঝতে পারলে। তাহলে দেখো এখানে কত কত থাকছে, দেখো এখানে থাকছে কত 450 গুণ 2। তাহলে দেখো আমরা এখানে লিখে করছি 450 আর কি পড়ে থাকছে গুণ 2 পড়ে থাকছে, তাই না। তাহলে আমরা যদি গুণ করি 450কে 2 দিয়ে, তাহলে দেখি তো কত হয়। 450কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 শূন্যে 0, 5 দুগুণে 10-এর 0, হাতে কত আছে 1, 2 4-এ কত হবে 8 আর 1-এ 9, তাহলে কত হচ্ছে 900 টাকা, বুঝতে পারলে। তাহলে কি হলো, 6 কিগ্রা ওজনের মাছের দাম কত টাকা পেলাম আমরা, 900 টাকা, ঠিক আছে। তাহলে উত্তর আমাদের জানতে চেয়েছে যে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত। তাহলে আমরা উত্তরে লিখব, 6 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম তাহলে আমরা কত লিখব, 6 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম 900 টাকা। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব 2-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে সুলেখা 120 টাকায়
8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা লাগবে? তাহলে দেখো তোমরা বইয়ে একটা জায়গায় দেখো দাগ দেবে, যেখানে দেখো বলে দিয়েছে সুলেখা 120 টাকায় 8টি জলের বোতল কিনে আনলো। তাহলে দেখো জলের বোতলের সংখ্যা কত বলে দিয়েছে? 8টি জলের বোতলের দাম কত বলে দিয়েছে? 120 টাকা, তাই তো? এবারে দেখো বলে দিয়েছে পরের লাইনেই দেখো বলে দিয়েছে তাহলে 5টা জলের বোতলের দাম কত হবে, বুঝতে পারলে? তাহলে দেখো বেশি জলের বোতল কিনতে বেশি দাম লাগবে, আর অল্প জলের বোতল কিনতে কি অল্প দাম লাগবে। তাহলে জলের বোতলের সংখ্যা বাড়লে দামও বেড়ে যাবে, জলের বোতলের সংখ্যা কমে গেলে দামও কমে যাবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে? সরল। তাহলে আমরা এরকমভাবে লিখব, বোতলের সংখ্যা ও বোতলের দামের মধ্যে সম্পর্ক কি হবে? সম্পর্ক হবে সরল। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা কীরকমভাবে করবো দেখো। তাহলে 8টা জলের বোতলের দাম কত? 8টা জলের বোতলের দাম 120 টাকা। তাহলে আমরা এরকমভাবে লিখবো 8টি বোতলের দাম, আমরা এরকমভাবে লিখবো 8টি বোতলের দাম। তাহলে 8খানা বোতলের দাম কত? 120 টাকা। তাহলে এরকমভাবে এবার আমরা কি লিখবো? সবসময় লিখবো একটা বোতলের দাম কত হবে তাহলে? তাহলে দেখো এখানে উপরে কত রয়েছে? 120, আর আমরা এই নিচে কত লিখবো? এইখানে যেটা রয়েছে, এই দেখো এখানে কত রয়েছে? 8। তাহলে আমরা এখানে কত লিখবো? 8 টাকা। এভাবে দেখো জানতে চাইছে 5টা জলের বোতলের দাম কত। তাহলে আমরা এখানে লিখবো কত? 5টি জলের বোতলের দাম তাহলে কত হবে দেখো? 120/8 যেমন আছে। এই 5কে আমরা কি করব? এই দেখো এই 5কে আমরা এখানে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে এবারে দেখবো কাটাকুটি কিভাবে যায়। দেখো 8 নিচের 8-এর সঙ্গে আমরা উপরের 120কে কাটাকুটি করব। তাহলে দেখো 8 দিয়ে 8কে ভাগ করলে কত হবে? 1। আর 120কে 8 দিয়ে দেখি তো ভাগ করলে কত হবে? আমরা যদি 120কে 8 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 8 একে 8, বিয়োগ করলে 4, 40, 8 5-এ কত হচ্ছে? 40। তাহলে দেখো আমাদের ভাগফল কত হলো? 15, তাই না? তাহলে আমরা এখানে কত লিখব? 15 হয়েছে। তাহলে দেখো আমাদের উত্তরটা কত আসছে, দেখো এখানে রয়েছে 15 গুণ 5। তাহলে আমরা এখানে লিখি 15 গুণ কত রয়েছে? 5। তাহলে 15 গুণ 5 অর্থাৎ কত হবে? 5 15 75 টাকা, তাই না? তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এবার উত্তরটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে। জানতে চাইছে সুলেখার কত টাকা লাগবে। তাহলে 5টা বোতল কিনতে সুলেখার লাগবে কত? 75 টাকা। তাহলে আমরা এরকমভাবে উত্তর লিখব। তাহলে আমরা লিখব 5টি বোতল কিনতে তাহলে আমরা কি লিখব? 5টি বোতল কিনতে সুলেখার 75 টাকা লাগবে। এই হয়ে গেল, অঙ্ক শেষ। এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে? দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো? তাহলে দেখো আমরা কিভাবে করব। প্রথমে আমরা এই দিকে কি লিখব? লিখব গামছার সংখ্যা। এবারে আমরা কি লিখব? বাম দিকে গামছার সংখ্যা। আর আমাদের কাছে দেখব উত্তরে জানতে চাইছে গামছার দাম কত। তাহলে আমরা এদিকে কি লিখব? গামছার দাম। এদিকে আমরা কি লিখব? গামছার দাম, যাকে আমরা টাকা দিয়ে চিহ্নিত করব, যেহেতু গামছার দামটা আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, অঙ্কের শুরুতেই দেখো কি বলে দিয়েছে যে 6টি গামছার দাম কত। দেখো 6খানা গামছার দাম প্রথমেই বলে দিয়েছে কত? 480 টাকা। দ্বিতীয় লাইনে দেখবে বলে দিয়েছে 4টি গামছার দাম কত। তাহলে 4টি গামছার দাম আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে আমরা দেখো বেশি গামছা কিনতে বেশি টাকা খরচ হবে, অল্প গামছা কিনতে কম টাকা খরচ হবে, তাই না? তাহলে গামছার সংখ্যা বাড়লে দামও বেড়ে যাবে, গামছার সংখ্যা কমলে দামও কমে যাবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে? আমরা কীরকমভাবে লিখব? তাহলে আমরা লিখব গামছার সংখ্যা ও দামের মধ্যে সম্পর্ক কী হবে? সরল হবে।
তাহলে কি লিখবো আমরা, গামছার সংখ্যা ও দামের মধ্যে সম্পর্ক কি হবে, সরল হবে, তাই না? তাহলে দেখো 6টা গামছার দাম কত, দেখো 6টা গামছার দাম হলো 480 টাকা। তাহলে আমরা এরকমভাবে লিখবো 6টি গামছার দাম, তাহলে আমরা লিখবো কি 6টি গামছার দাম কত টাকা, 480 টাকা। ঠিক আছে, তাহলে আমরা ঠিক 6-এর নিচে কত লিখবো, 1। তাহলে আমরা লিখবো কি একটি গামছার দাম কত টাকা হবে, তাহলে 480। নিচে আমরা কত লিখবো, এই 6টাকে আমরা লিখবো। ঠিক আছে, আর তারপরে আমাদের কাছে জানতে চাইছে যে 4টি গামছার দাম কত। তাহলে আমরা এরকমভাবে লিখবো 4টি গামছার দাম। তাহলে দেখো কত হবে, দেখো 480 যেমন আছে, নিচে 6 যেমন আছে, দেখে দেখে টুকবো, তার সাথে গুণ করে দেবো কত, 4, তাই তো? তাহলে আমরা এখানে কত লিখবো, 4। বুঝতে পারলে? এবারে আমরা কাটাকুটি করবো, 6 দিয়ে 6কে ভাগ করলে কত হবে, 1। আর এইটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে দেখি কত হবে। তাহলে দেখো 480কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 6 8 48। আবার এই যে শূন্যটা এখানে বসে গেল, তাহলে দেখো কত হলো, 80। তাহলে আমরা এখানে কত লিখবো, লিখবো 80। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী কী হচ্ছে, 80 গুণ 4। তাহলে আমরা লিখবো কত, 80 গুণ 4। তাহলে 80 আর 4কে গুণ করলে কত হবে, 8 4 কত, 32, আর শূন্যটা বসে গেল। তাহলে আমরা 4টে গামছার দাম দেখো কত পেলাম, 4টে গামছার দাম আমরা কত পেয়ে গেলাম, 320 টাকা। 320 টাকা, তাই না? তাহলে দেখো আমরা এরকমভাবে লিখবো উত্তরে, দেখো উত্তরে কি জানতে চাইছে, 4টি গামছার দাম কত। তাহলে আমরা এরকমভাবে লিখবো 4টি গামছার দাম। তাহলে 4টে গামছার দাম আমরা কত লিখবো, এই দেখো কত হয়েছে আমাদের, 320 টাকা। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, তাই না? এবারে আমরা চলে আসব 4-এর দাগের অঙ্কটাতে। বলে দিয়েছে হাবু মপেড বাইক চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে। তাহলে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে সে কত কিমি পথ যাবে। তাহলে আমরা এই দিকে কি লিখবো, লিখবো দূরত্বকে, যাকে আমরা কিমি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, আর এই দিকে আমরা লিখব সময়। সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করব, সময়কে আমরা প্রকাশ করব ঘন্টা দিয়ে। তাহলে অঙ্কের তোমরা প্রথম লাইনটা যদি একটু ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। অঙ্কের মধ্যে বলে দিয়েছে 4 ঘন্টায় কত কিমি পথ যাচ্ছে, দেখো বলে দিয়েছে 4 ঘন্টায় যাচ্ছে 100 কিমি পথ। ঠিক আছে, 4 ঘন্টায় যাচ্ছে 100 কিমি পথ। আর দেখো দ্বিতীয় লাইনে কি বলে দিয়েছে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে। তাহলে দেখো বেশি দূরত্ব অতিক্রম করতে বেশি সময় লাগবে, কম দূরত্ব অতিক্রম করতে কম সময় লাগবে। মানে দূরত্ব যদি বেড়ে যায় মানে বেশি দূর যেতে বেশি সময় লাগবে, কম দূরত্ব মানে কম দূর যেতে কম সময় লাগবে। তাহলে কি হবে, সম্পর্ক সরল। তাহলে আমরা কি লিখব, সময় ও দূরত্বের মধ্যে সম্পর্ক আমরা কি লিখব, সম্পর্ক আমরা লিখব সরল। বুঝতে পারলে? সময় ও দূরত্বের মধ্যে সম্পর্ক কি হবে, হবে সরল। ঠিক আছে, তাহলে 4 ঘন্টায় যায় কত, 100 কিমি। তাহলে আমরা লিখব 4 ঘন্টায় যায়, 4 ঘন্টায় যায় কত কিমি পথ যাচ্ছে, 4 ঘন্টায় 100 কিমি, তাই তো? তারপরে আমাদের 4-এর নিচে কি লিখতে হবে, 1। তাহলে 1 ঘন্টায় যাবে কত কিমি, 1 ঘন্টায় যাবে 100 ভাগ, এখানে দেখবো কত রয়েছে 4। তাহলে আমরা লিখবো কত, 4 কিমি। আর এরকমভাবে দেখো 6 ঘন্টায় কত যাবে, তাহলে আমরা লিখবো 6 ঘন্টায় যাবে 100 ভাগ 4, গুণ চিহ্ন দিয়ে দেখবো এখানে কত রয়েছে 6। তাহলে আমরা লিখবো কি 6। তাহলে কাটাকুটি করি, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, আর 4 দিয়ে 100কে ভাগ করলে কত হবে দেখি তো। 100কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি হবে 4 দুগুণে 8, বিয়োগ করলে 2, ওপর থেকে শূন্যটা নামলো 20, 4 5-এ কত হচ্ছে 20। তাহলে কত হচ্ছে আমাদের উত্তর 25। তাহলে আমরা এখানে কত লিখবো, 25। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 25 গুণ 6। তাহলে এটাকে লিখে ফেলি, 25 গুণ কত 6। তাহলে 25 আর 6কে গুণ করলে আমরা কত পাবো, পাবো 150। বোঝা গেল? তাহলে 4-এর দাগের উত্তরে কী জানতে চাইছে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে। তাহলে আমরা উত্তরে লিখব সে 6 ঘন্টায়
কত কিমি পথ যাচ্ছে দেখো 150 কিমি, 150 কিমি পথ যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এবারে আমরা করব 5 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় কত দূরত্ব যাবে। তাহলে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে কত দূরত্ব যাবে, তাহলে দূরত্বটা আমাদের বের করতে হবে বলে আমরা তাকে কোন দিকে লিখবো, ডান দিকে লিখবো। ঠিক আছে, দূরত্ব যাবে, দূরত্বকে আমরা কিলোমিটার দিয়ে অর্থাৎ কিমি দিয়ে চিহ্নিত করব। আর এবারে কি লিখবো আমরা, সময়, সময়কে আমরা কোন এককে প্রকাশ করব ঘন্টাতে। তাহলে আমরা অঙ্কের যদি প্রথম লাইনটা পড়ি, তাহলে দেখো অঙ্কের প্রথম লাইনে কি বলে দিয়েছে, অঙ্কের প্রথম লাইনেই বলে দিয়েছে 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যাচ্ছে, 210। এবারে তোমরা অঙ্কের দ্বিতীয় লাইনটায় দেখবে, দ্বিতীয় লাইনে কি বলে দিয়েছে, 5 ঘন্টায় কত যাবে। তাহলে আমরা এরকমভাবে লিখবো, তাই না? তাহলে দেখো বেশি দূরত্ব অতিক্রম করতে বেশি সময় লাগবে, কম দূর যেতে কম সময় লাগবে। তাহলে দূরত্ব বাড়লে সময়ও বাড়বে, দূরত্ব কমলে সময়ও কমবে। তাহলে সম্পর্ক কি হবে, সরল। তাহলে আমরা এরকমভাবে লিখবো, সময় ও দূরত্বের মধ্যে সম্পর্ক কি হবে, তাহলে সম্পর্ক হবে সরল, তাই না? তাহলে দেখো কীরকমভাবে আমরা লিখব, 6 ঘন্টায় যায় কত কিমি, 210 কিমি। তাহলে আমরা লিখব 6 ঘন্টায় যায়, 6 ঘন্টায় যাচ্ছে কত কিমি, 210 কিমি, তাই না? এরপরে আমরা কি লিখব, 1 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় আমরা কত লিখব, 210/6 কিমি। এরপরে 5 ঘন্টায় যায় কত কিমি, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি লিখব, 5 ঘন্টায় যায় 210/6, আর এই 5টাকে আমরা কি করব, এখানে গুণ চিহ্ন দিয়ে লিখব। ঠিক আছে, তো চলো এবারে আমরা একটু কাটাকুটি করে ফেলি। 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 210কে ভাগ করলে কত হয় দেখি আমরা, 210কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 6 × 3 = 18, বিয়োগ করলে কত হবে 3, ওপর থেকে 0 নামবে 30, 6 × 5 কত হচ্ছে 30। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে দেখো 35। তাহলে এখানে দেখি কত হচ্ছে, 35 × 5। তাহলে আমরা এরকমভাবে লিখবো, 35 গুণ কত 5, তাহলে 5 × 5 = 25, 5 হাতে কত আছে 2, 5 × 3 = 15, আর 2 কত হবে, হবে 17। বোঝা গেল? তাহলে আমরা উত্তর লিখব 5 ঘন্টায়। তাহলে দেখো আমাদের উত্তরে কি জানতে চেয়েছে, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে। তাহলে আমরা লিখব 5 ঘন্টায়, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে, 175 কিমি পথ যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবারে আমরা করব 6 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টি ডিমের দাম কত। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে ডিমের দাম কত। তাহলে আমরা এই দিকে কি লিখব, উত্তরের দিকে লিখব ডিমের দাম, এই দিকে আমরা কি লিখব, ডিমের দাম, যাকে আমরা টাকায় প্রকাশ করব। ঠিক আছে, আর ঠিক এই দিকে বাম দিকে আমরা কি লিখব, লিখব ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা। তাহলে অঙ্কের মধ্যে তোমরা প্রথমেই দেখবে যে প্রথমে কি বলে দিয়েছে, 1 ডজন ডিমের দাম 48 টাকা। তাহলে দেখো 1 ডজন, 1 ডজন মানে কত, 1 ডজন মানে হলো 12। তাহলে 12খানা ডিমের দাম কত টাকা বলে দিয়েছে, দেখো 12খানা ডিমের দাম বলে দিয়েছে 48 টাকা। যদি হয় তাহলে বলে দিয়েছে 19টা ডিমের দাম কত। তাহলে দেখো বেশি ডিম কিনতে বেশি টাকা লাগবে, কম ডিম কিনতে কম টাকা লাগবে। মানে ডিমের সংখ্যা বেড়ে গেলে ডিমের দাম বেড়ে যাবে, ডিমের সংখ্যা কমে গেলে ডিমের দামও কমে যাবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে, হবে সরল। তাহলে আমরা এরকমভাবে লিখব, ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা ও দামের মধ্যে, ডিমের দামের মধ্যে, ডিমের দামের মধ্যে সম্পর্ক কী হবে, সম্পর্ক হবে সরল। ঠিক আছে, তাহলে সম্পর্ক কী হচ্ছে, সরল হবে।
তাহলে দেখো আমরা কীরকমভাবে করবো, দেখো অঙ্কটাকে দেখো 12টা ডিমের দাম কত বলে দিয়েছে 48 টাকা। তাহলে আমরা কি লিখবো, 12টি ডিমের দাম, তাহলে আমরা লিখবো 12টি ডিমের দাম কত লিখবো, 12খানা ডিমের দাম 48 টাকা, 12টা ডিমের দাম। এভাবে একটা ডিমের দাম কত হবে, একটি ডিমের দাম হবে 48, আর এখানে দেখো কত রয়েছে 12, তাহলে আমরা এখানে কত লিখবো 12। এইভাবে দেখো বলে দিয়েছে 19টা ডিমের দাম কত, তাহলে আমরা এইখানে লিখবো কি 19টি ডিমের দাম, দেখি কত হবে, দেখো এখানে কত রয়েছে 48 বাই কত 12, গুণ চিহ্ন দিয়ে আমরা কত লিখবো, দেখো 19টা ডিমের দাম জানতে চেয়েছি, তাহলে আমরা এখানে কত লিখবো 19। এবার আমরা কাটাকুটি করি, 12 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 1, আর 12 4-এ কত হয় 48, 12 4-এ 48, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো কী পড়ে থাকছে 4 গুণ 19, তাহলে আমরা এরকমভাবে লিখবো 4 গুণ কত 19, তাহলে 19 আর 4কে গুণ করলে কত হবে, 4 19 হবে কত 76, ঠিক আছে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে 19টা ডিমের দাম কত, তাহলে আমরা উত্তরে কি লিখে দেবো, 19টি ডিমের দাম লিখে দেবো, 19টি ডিমের দাম, 19টি ডিমের দাম কত হবে, 19টা ডিমের দাম এই দেখো 19টা ডিমের দাম হলো 76 টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের 6-এর দাগের অঙ্ক শেষ। এইবারে আমরা করব 7-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, 8 কিগ্রা আলুর দাম কত। তাহলে আলুর দাম যেহেতু জানতে চেয়েছে, তাহলে আমরা আলুর দামটাকে দেখো, আলুর যে দাম তাকে আমরা ডান দিকে লিখবো, ঠিক আছে, আলুর দাম যাকে আমরা টাকা দিয়ে প্রকাশ করছি। আর ডান দিকে দেখো, বাম দিকে আমরা দেখো কি লিখবো, লিখবো আলুর পরিমাণ। তাহলে আমরা কি লিখবো, আলুর পরিমাণ, আলুর পরিমাণটাকে আমরা কোন দিকে লিখবো, বাম দিকে, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, কিগ্রা দিয়ে। তাহলে এবার তোমরা অঙ্কের প্রথম লাইনটাকে দেখবে, অঙ্কের প্রথম লাইনেই দেখো কি বলে দিয়েছে, 5 কিগ্রা আলুর দাম, 5 কিগ্রা আলুর দাম কত টাকা বলে দিয়েছে, দেখো 5 কিগ্রা আলুর দাম বলে দিয়েছে 60 টাকা। তাহলে জানতে চেয়েছে 8 কিগ্রা আলুর দাম কত। তাহলে দেখো বেশি আলু কিনতে বেশি টাকা খরচ হবে, কম আলু কিনতে কম টাকা খরচ হবে, মানে আলুর পরিমাণ যত বেড়ে যাবে আলুর দামও বেড়ে যাবে, আলুর পরিমাণ যত কমে যাবে আলুর দামও তত কমে যাবে। তাহলে সম্পর্ক কী হবে, সরল। তাহলে আমরা লিখব আলুর পরিমাণ, আলুর পরিমাণ ও দামের মধ্যে, আলুর পরিমাণ ও দামের মধ্যে সম্পর্ক কী হবে, তাহলে আমরা কি লিখব, সম্পর্ক হবে সরল, ঠিক আছে। আলুর পরিমাণ ও দামের মধ্যে সম্পর্ক কী হবে, হবে সরল। তাহলে আমরা এরকমভাবে লিখব 5 কিগ্রা আলুর দাম, 5 কিগ্রা আলুর দাম কত, এই দেখো 5 কিগ্রা আলুর দাম কত টাকা, 60 টাকা, তাই না। তাহলে আমরা কত লিখব, 60 টাকা। এবারে আমাদেরকে লিখতে হবে 5-এর নিচে কত, 1 কিগ্রা আলুর দাম কত হবে, হবে 60, আর নিচে কত হবে এই সংখ্যাটা 5। একইভাবে আমরা এবারে দেখো 8 কিগ্রা আলুর দাম জানতে চেয়েছি, তাহলে আমরা লিখব কত, 8 কিগ্রা আলুর দাম, তাহলে আমরা কত লিখব 60, নিচে 5, গুণ চিহ্ন দিয়ে এই 8কে আমরা লিখব, ঠিক আছে। তাহলে দেখি তো কত হয়, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 60কে ভাগ করলে কত হবে, দেখো আমরা যদি 60কে ভাগ করি 5 দিয়ে, তাহলে হবে 5-একে 5, 1 0, 5 দুগুণে কত 10, তাহলে কত হচ্ছে আমাদের ভাগফলটা 12, তাই না। তাহলে আমরা এখানে কত লিখব, 12, তাহলে 12 গুণ 8, তাহলে এখানে আমরা কত লিখব, 12 গুণ চিহ্ন দিয়ে কত লিখব 8, তাহলে 12 আর 8কে গুণ করলে কত পাবো আমরা, 8 12 কত হবে, হবে 96 টাকা। বুঝতে পারলে, তাহলে 8 কিগ্রা আলুর দাম কত, 96 টাকা, যেটা আমাদের কাছে জানতে চেয়েছে 8 কিগ্রা আলুর দাম কত। তাহলে আমরা এখানে উত্তরে লিখব 8 কিগ্রা আলুর দাম, 8 কিগ্রা আলুর দাম কত লিখবো আমরা, 8 কিগ্রা আলুর দাম কত বের করলাম, 96 টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।
এবারে আমরা করব 8 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে। তাহলে খেলনার যেহেতু সংখ্যা জানতে চেয়েছে উত্তরে, তাহলে আমরা ডান দিকে লিখব কি খেলনার সংখ্যা, আর বাম দিকে আমরা কি লিখব, বাম দিকে আমরা লিখব দিন সংখ্যা। তাহলে তোমরা ভালো করে অঙ্কের মধ্যে লক্ষ্য করবে, প্রথম লাইনেই কি বলে দিয়েছে যে 7 দিনে কতগুলো খেলনা তৈরি করছে, 7 দিনে কতগুলো খেলনা তৈরি করছে, 21টা খেলনা তৈরি করছে। তাহলে দেখো জানতে চেয়েছে যে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে, তাই তো। তাহলে দেখো বেশি খেলনা তৈরি করতে বেশি দিন সময় লাগবে, কম খেলনা তৈরি করতে কম দিন সময় লাগবে। তাহলে দিন সংখ্যা ও খেলনার সংখ্যার মধ্যে সম্পর্ক কী হবে, সরল। তাহলে আমরা এরকমভাবে আবার লিখব দিন সংখ্যা ও এখানে দেখো কি রয়েছে খেলনার সংখ্যা। তাহলে আমরা কি লিখলাম, দিন সংখ্যা ও খেলনার সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে, হবে সরল। ঠিক আছে। তাহলে দেখো 7 দিনে তৈরি করে কটা, 21টা খেলনা। তাহলে আমরা লিখব 7 দিনে তৈরি করে, তাহলে 7 দিনে তৈরি করছে কতগুলো খেলনা, 21টি খেলনা, তাই না। এইবারে আমাদের কি লিখতে হবে, 7-এর নিচে 1, 1 দিনে তৈরি করে কতগুলো খেলনা, 1 দিন আরও কম খেলনা তৈরি করবে, তাহলে 21। আর দেখো এখানে কত রয়েছে 7, 7টাকে আমরা কোথায় লিখবো, নিচে লিখবো। আর এরকমভাবে জানতে চাইছে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে, তাহলে আমরা লিখবো কি 12 দিনে তৈরি করবে কতগুলো খেলনা হবে, 21/7 গুণ কত হবে 12। তাহলে কাটাকুটি করি, 7 1 7, 21কে ভাগ করলে কত হবে, 21 3 7। তাহলে দেখো এখানে কি পড়ে যাচ্ছে, 3 গুণ কত 12, তাই না। তাহলে 3 12 গুণ করলে কত হবে 36। তাহলে আমরা উত্তর দেখো কি লিখবো, উত্তর জানতে চেয়েছে যে সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে। তাহলে আমরা উত্তরে লিখব সে 12 দিনে কত লিখবো আমরা, 36। দেখো এখানে উত্তর বেরিয়েছে না 36, 36টি খেলনা তৈরি করবে, 36টা খেলনা তৈরি করবে। তাহলে এই হয়ে গেল আমাদের 8 দাগের অঙ্ক শেষ। তো এবারে আমরা করব 9 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, বিস্কুটের দাম কত। তাহলে বিস্কুটের দামকে আমরা কোন দিকে রাখবো, ডান দিকে রাখবো। তাহলে আমরা এদিকে কি লিখবো, বিস্কুটের দামকে, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, টাকা, বিস্কুটের দাম, তাই না। আর আমরা বাঁদিকে কি লিখব, বিস্কুটের প্যাকেটের সংখ্যা। তাহলে আমরা লিখব কি প্যাকেটের সংখ্যা। তাহলে বিস্কুটের প্যাকেটের সংখ্যা দেখো কত হবে, দেখো বিস্কুটের প্যাকেটের সংখ্যা দেখো কত বলে দিয়েছে, যে 12 প্যাকেট বিস্কুট, প্রথম লাইনেই দেখো বলে দিয়েছে 12 প্যাকেট বিস্কুটের দাম কত টাকা, 72 টাকা। তাহলে দেখো বলে দিয়েছে 18 প্যাকেট বিস্কুটের দাম কত হবে। তাহলে দেখো বেশি প্যাকেট বিস্কুট কিনতে বেশি দাম লাগবে, কম প্যাকেট বিস্কুট কিনতে কম দাম লাগবে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, সরল হবে। তাহলে আমরা লিখব বিস্কুটের প্যাকেটের সংখ্যা ও বিস্কুটের দামের মধ্যে সম্পর্ক কি হবে, সরল হবে। দামের মধ্যে সম্পর্ক সরল, কি হবে, সম্পর্ক সরল হবে। তাহলে দেখো আমরা কীরকমভাবে লিখব, 12 প্যাকেট বিস্কুটের দাম কত, 72 টাকা। তাহলে আমরা লিখব 12 প্যাকেট বিস্কুটের দাম, 12 প্যাকেট বিস্কুটের দাম। তাহলে দেখো বিস্কুটের দাম কত হবে, হবে 72 টাকা। 12 প্যাকেট বিস্কুটের দাম কত, 72 টাকা। আর 1 প্যাকেট বিস্কুটের দাম কত হবে,
এক প্যাকেট বিস্কুটের দাম কত হবে 72, আর 12 আমাদের নিচে বসবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বের করব কি 18 প্যাকেট বিস্কুটের দাম কত। 18 প্যাকেট বিস্কুটের দাম তবে কত হবে, তাহলে আমরা কত লিখব 72/12, আর এই 18টাকে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে লিখব, ঠিক আছে। তাহলে দেখো কি হবে, 12 একে 12, 6 12 কত হবে 72, 6 12 কত হবে 72, তাই না। তাহলে 6 গুণ 18, তাহলে দেখি আমরা এরকমভাবে লিখি তো, 6 গুণ কত 18 কত হয়, দেখো 6 8 48, 8 হাতে কত আছে 4, 6 কে 6 আর 4 কত হবে 10, তাহলে কত হলো 108 টাকা। তাহলে আমাদের উত্তর লিখতে হবে 18 প্যাকেট বিস্কুটের দাম, তাহলে আমরা লিখব, তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত হবে, দাম হবে 108 টাকা। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবারে আমরা করব লাস্ট অঙ্কটা 10-এর দাগে, যেখানে দেখো বলে দিয়েছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি করে। এবারে আমরা করব লাস্ট 10-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে আমাদের বলে দিয়েছে যে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, তাহলে আমরা জানতে চাই যে যন্ত্রাংশের সংখ্যা, তাহলে আমরা ডান দিকে কি লিখব, যন্ত্রাংশের সংখ্যা, এটাকে আমরা লিখব কত, কোন দিকে, ডান দিকে। আর বাম দিকে তাহলে আমরা দেখো কি লিখব, বাম দিকে দেখো আমরা লিখব দিন সংখ্যাকে, ঠিক আছে। তাহলে আমরা লিখব কি দিন সংখ্যা। এইবারে তোমরা অঙ্কের প্রথম লাইনটা পড়বে, অঙ্কের প্রথম লাইনে এই দেখো কি বলে দিয়েছে, দিন সংখ্যা কত বলে দিয়েছে 4 দিন, 4 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হচ্ছে 500টা। তারপরে দেখো দ্বিতীয় লাইনে দেখো কি বলে দিয়েছে 12 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে দেখো বেশি যন্ত্র তৈরি করতে বেশি দিন লাগবে, কম যন্ত্র তৈরি করতে কম দিন লাগবে, তাহলে সম্পর্ক কী হবে, সরল। তাহলে আমরা লিখব কি দিন সংখ্যা ও যন্ত্রাংশের সংখ্যার মধ্যে সম্পর্ক হবে কি সরল, ঠিক আছে। তাহলে দেখো 4 দিনে তৈরি করে 500টা যন্ত্রাংশ, তাহলে আমরা লিখব 4 দিনে তৈরি হয় কতগুলো যন্ত্রাংশ, 500টি যন্ত্রাংশ। তাহলে আমাদেরকে কি লিখতে হবে, একদিনে তৈরি হবে কতগুলো যন্ত্রাংশ, তাহলে আমরা কি লিখব 500, আর নিচে কত লিখবে, এই 4কে, ঠিক আছে। এবারে আমাদের কাছে জানতে চাইছে কি 12 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে আমরা এখানে লিখব 12 দিনে তৈরি হবে, তাহলে কত লিখব 500/4, গুণ চিহ্ন দিয়ে আমরা কি লিখব 12, ঠিক আছে। এবারে আমরা দেখো কাটাকুটি করব, 4 দিয়ে 4কে ভাগ করলে কত হবে 1, 4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 3, তাহলে দেখো আমাদের এখানে কি কি পড়ে থাকছে 500 গুণ 3, তাহলে আমরা এখানে লিখব 500 গুণ চিহ্ন দিয়ে লিখব 3, অর্থাৎ কত হবে 1500খানা যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে যে 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, তাহলে আমরা উত্তরে লিখব 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।